42-এ 42, 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তিনি এই মুহূর্তে এগিয়ে চলেছেন। তবে আপনাদের যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করা হয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে সবচেয়ে বেশি কোন রাজ্যের সরকার অসহযোগিতা করেছে, উত্তর কি দেবেন? উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে ঢোকার আগে পর্যন্ত যদি প্রশ্নটা করা হতো তাহলে বলতে পারতেন বিজেপি শাসিত অসম সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার পরে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যেভাবে বিভিন্ন অসহযোগিতা, আক্রমণ, বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছে, তা কিন্তু কার্যত কি হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে। কোথাও তার ফেস্টুনে প্লেট দিয়ে চিড়ে দেওয়া হয়েছে, কোথাও তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, কোথাও তার সভা করতে চাওয়ার জন্য মাঠ চাওয়া হলে মাঠ দেওয়া হয়নি, স্টেডিয়াম চাওয়া হলে স্টেডিয়াম দেওয়া হয়নি, এমনকি দুপুর বেলায় তিনি খাবেন তার জন্য মালদহের একটি গেস্ট হাউস পর্যন্ত দেওয়া হয়। এর থেকেই প্রশ্ন উঠছে এই ঘটনাগুলো কেন? দেখুন, এমনটা তো নয় যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের একদম সরাসরি বিরোধী হলো কি কংগ্রেস প্রধান বিরোধী দল, তা তো নয়। তাহলে এই ঘটনাগুলো কেন? তার কারণটা হলো আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে আপনাদের এটাও বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যেসব অঞ্চল দিয়ে বা যে রাস্তা দিয়ে যাবে, সেই সব রাস্তায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও 1 কিলোমিটার করে হাঁটছে। কেন হাঁটছে? জানা নেই। এটা আমাদের মনে করিয়ে দেয় আজ থেকে 1 যুগ আগের কথা, 1 যুগেরও বেশি সময়, 13-14 বছর আগের কথা, যখন রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তখন বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে কর্মসূচি দিতেন, তার 7 দিনের মধ্যে সেখানে পাল্টা কর্মসূচি দিতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে কি পরিস্থিতিটা তাই? কংগ্রেস আর তৃণমূল কি যুযুধান দুই পক্ষ? এই প্রশ্নটা কিন্তু, এবং আমরা ইতিমধ্যে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট না হওয়ার জন্য দায়ী করলেন সিপিএম কে। তিনি কি বললেন? আমার কোনো আপত্তি নেই, ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপরে ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিন টিম। আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। আর সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা, আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42-এ 42, 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। শুনলেন তার কথা? অর্থাৎ এই যে জোট ভাঙার জন্য তিনি দায়ী করছেন সিপিএম কে বা কখনো কংগ্রেসের উপর দায় চাপাচ্ছেন, এই সবটার কিছু কারণ আছে। রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে খানিকটা ভয় পাচ্ছেন বেশ কিছু জেলায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে যে সিএ, এনআরসি এইসব ইস্যুর ভিত্তিতে যে পোলারাইজেশন, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হয়েছিল, 2024-এ তা নাও হতে পারে। এবং 2021-এ ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হয়েছিল বলে মালদহের সুজাপুর আসনে কংগ্রেস প্রার্থী হেরে গিয়েছিলেন। শুধু হারেননি, অত্যন্ত লজ্জাজনক ভাবে হেরেছিলেন। গনি খান চৌধুরীর পরিবারের সদস্য হেরে গিয়েছিলেন। ভাবা যায়? একসময় কেউ এটা ভাবতে পারতো? ওই যে চিরদিন কাহার সমান নাই যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই মাটির গন্ধ কেউ ভালো বোঝেন না যে ওই আগের বারের মতো ধর্মীয় মেরুকরণের ইস্যু যদি না থাকে, তাহলে এবারের নির্বাচনটা যে 2021-এর মতো
অন্তত মালদহ এবং মুর্শিদাবাদে হচ্ছে না, এবং উত্তর দিনাজপুরে অবশ্যই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ার উত্তর অংশ, এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মোটামুটি আমার হিসেব অনুযায়ী প্রায় 51 থেকে 52টি বিধানসভা কেন্দ্র, এই 51-52টি বিধানসভা কেন্দ্র জুড়ে যে ব্যাপক অংশের সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি ছবি। এবং একই সঙ্গে মালদহে 2টি, উত্তর দিনাজপুরের 1টি, মুর্শিদাবাদের 3টি এবং নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এই 7টি লোকসভা কেন্দ্রের নিয়ন্ত্রণ কিন্তু এই মানুষেরা। ফলে কোথাও গিয়ে যদি এই বার্তা যায় যে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেলেন বা ইন্ডিয়া জোট ভাঙলেন মমতা ব্যানার্জি, তাহলে সংখ্যালঘুরা কিন্তু মমতা ব্যানার্জিকে ক্ষমা করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর চেষ্টা করছেন যে আমি তো জোটে থাকতেই চেয়েছিলাম, এই যে কংগ্রেস, এই যে সিপিএম, এরাই আমায় থাকতে দিল না, এরাই আমাকে বাধ্য করলো জোট ছেড়ে দিতে। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় সামনে আসে, সেটা হলো কি, দেখুন এই মিছিলে আমরা দেখলাম মালদহে শতরূপ ঘোষ হাঁটলেন রাহুল গান্ধীর সঙ্গে, যার সঙ্গে একান্তে রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এবং এই মিছিলে মুর্শিদাবাদে যোগ দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরা, অর্থাৎ বঙ্গ সিপিএম এর শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছে। এই যে ছবি, এই যে অপটিক্সটা তৈরি হলো, এটার কি প্রভাব ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না। দেখুন, আপনি মানুষ চাই না মানুষ, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের পালস বোঝেন এমন রাজনৈতিক নেতা নেত্রী হিসেব যদি করতে বলা হয়, তাহলে সব থেকে উপরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনো মাটির গন্ধ পান, এটা আপনাকে মানতেই হবে। আপনি তার প্রশংসা করুন বা সমালোচনা করুন। এবার এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধীকে কেন এমন অসহযোগিতা? হ্যাঁ, একটা তো ওই সংখ্যালঘু ভোটের একটা কারণ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আবার 3 রকমের ব্যাখ্যা আছে। কিরকম ব্যাখ্যা? এক, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস জোটে না গেলে পরে তাহলে কিন্তু তৃণমূলেরই লাভ। তার কারণ তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ কংগ্রেস এবং বামেরা পাবে। যদি বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হতো, তাহলে পুরো তৃণমূল বিরোধী ভোটটাই বিজেপির বাক্সে চলে যেতে পারত। পয়েন্ট নাম্বার 2, এই যে একই সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নরম ভাবে কথা বলছে আর রাজ্য নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব গরম ভাবে কথা বলছে, এটা কিন্তু কংগ্রেসের পলিটিক্স। কংগ্রেসের রাহুল গান্ধী এখানে অধীর চৌধুরীকে বলেছে তুমি যা খুশি বলে যাও, কোনো অসুবিধে নেই। আবার উল্টো দিকে ওনারা দেখাতে চাইছেন যে আমরা তৃণমূলকে সঙ্গেই রাখতে চাই, মানে ওনারাও জোট ভাঙার দায়টা নিজেদের কাছে নিতে চাইছে। এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহলের একাধিকশীল আপনার। কিন্তু শেষ পর্যন্ত এই যে রাহুল গান্ধীকে এইভাবে হেনস্থা করা, এইভাবে তার ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা দেওয়া, এর ফলাফল নেতিবাচক অথবা ইতিবাচক অর্থে কার উপরে পড়তে দেবে সময়। আচ্ছা, আপনাদের কি মনে হয় কার উপরে পড়তে পারে এর প্রভাব? জানান কমেন্ট বক্সে। যদি মনে হয় আলোচনাটি ভালো লেগেছে, তাহলে লাইক করতে ভুলবেন না। আর যদি মনে হয় ভালো লাগেনি, ডিসলাইক করতে হবে, জানেনই তো সব। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, এই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে।